আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অযথা কালক্ষেপণের কোনো ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ঐক্যমত প্রচেষ্টার চেষ্টা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। জানাচ্ছেন নজরানা চৌধুরী। ৬ সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ইতোমধ্যে সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। সারসংক্ষেপ আকারে কিছু সুপারিশ প্রকাশিতও হয়েছে। শনিবার এই কমিশনগুলোর প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হলো। এ উপলক্ষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, যেসব সুপারিশ নিয়ে বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, সেগুলো তারা ইতোমধ্যেই বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য বোঝানোর চেষ্টা করা হবে। আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি, যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। আশু করণীয়, মধ্যমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদী সুপারিশ, এই ৩ ধরনের সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় বলে কিছু নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি শুধুমাত্র এমন সংস্কার কাজেই বর্তমান সরকার হাত দেবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। জুলাই ঘোষণা কবে প্রকাশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণা একটি ঐক্যের দলিল হবে, এটি কোনো আইনি দলিল নয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সুশাসন নিশ্চিত হবে তেমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মেলন ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুপুরে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র, যেখানে সুশাসনের মূল্য থাকবে বেশি, সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি। দর্শক, যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন ডেভিল হান্টের বিষয়ে জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। হাবিব, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে কিনা, অথবা এই বিষয়ে আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে? নাহিদ, আসলে আনুষ্ঠানিকভাবে অপারেশন ডেভিল হান্ট যে শুরু হওয়ার কথা ছিল সেটি এখনো শুরু হয়নি। কিছুক্ষণ আগে আমার গাজীপুরের একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে। তিনি আসলে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মূলত আগামীকাল আসলে তারা একটি বৈঠকে বসবেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন। আসলে সেই বৈঠকেই মূলত সিদ্ধান্ত হবে যে কখন কিভাবে তারা আসলে এই অভিযান পরিচালনা করবেন। তবে আজকে গাজীপুরের পরিস্থিতি যদি আসলে আপনাকে বলি, পুলিশ কমিশনার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত পুলিশের পক্ষ থেকে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আপনি জানেন যে গতকাল রাতে ছাত্র জনতার উপর গাজীপুরে আক্রমণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, এবং আজকে সন্ধ্যার পর গাজীপুরে আরেকটি হামলার ঘটনা ঘটেছে। একজন শিক্ষার্থীকে আসলে গুলি বর্ষণের ঘটনাও কিন্তু আমরা শুনতে পেরেছি।
যার কারণে আসলে গাজীপুরের পরিস্থিতি কিছুটা থমথমে বলা যায় এবং মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সে কারণে পুলিশের পক্ষ থেকে অভিযান কিন্তু আজ সকাল থেকে মূলত তারা অভিযান পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে ২০ জনের মতো সন্ত্রাসীকে তারা আসলে গ্রেপ্তার করতে পেরেছেন এবং রাতভর তাদের অভিযান চলবে। তবে এই মুহূর্তে আসলে পুলিশ গাজীপুরের যে পুলিশ সদর দপ্তর রয়েছে সেখানে একটি বৈঠক চলছে পুলিশের এবং তারা আমাদেরকে যেমন বলছেন যে আসলে বৈঠকের পরে আজকে রাতের পরবর্তী কর্মসূচি বা পরবর্তী তাদের যে অভিযান সেই অভিযান সম্পর্কে আসলে গণমাধ্যমকে তারা অবহিত করবেন। এছাড়া সারা দেশব্যাপী আপনি জানেন যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই ঘোষণার পরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা আসলে স্বস্তি বয়ে যাচ্ছে। আমার সাধারণ মানুষের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এই অভিযানটি এই সরকার আসার পরপরই আসলে চালানো উচিত ছিল বা প্রয়োজন ছিল বলে আসলে সাধারণ মানুষ মনে করছেন। তবে দেরিতে হলেও যেহেতু সরকার এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন, সাধারণ মানুষ কিন্তু এই অভিযানকে এখন পর্যন্ত সাধুবাদ জানাচ্ছে। তো নাহিদ, এই ছিল আমার কাছে। কক্সবাজারের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের স্থান ও সম্ভাব্যতা যাচাই করে সরকার একটি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেন আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে নৌপথের চেয়ে স্থলপথ ব্যবসা বাণিজ্যের জন্য অনেকটাই সুবিধাজনক। কক্সবাজার থেকে ঘুমধুম হয়ে মিয়ানমারের সেতুয়ে পর্যন্ত দীর্ঘ সংযোগ সড়ক রয়েছে, যা আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য প্রসারে সুযোগ তৈরি হবে। দুপুরে ঘুমধুম সীমান্ত সড়ক ও স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই পরিদর্শনে যান তিনি। এরপর টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আমাদের সাথে রিলেশন ভালো হবে। এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। সেখানে আরাকান আর্মি ভবিষ্যতে থাকুক বা না থাকুক, আগামী এক সপ্তাহের মধ্যে সব বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত সকল ক্যাডার ও কর্মকর্তারা কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচি দেবার হুঁশিয়ারি দিয়েছে। বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে প্রশাসন ক্যাডার কর্তৃক পক্ষপাতিত্বপূর্ণ ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মফিজুর রহমান। তিনি জানান, তারা অস্থিতিশীলতা চান না, সরকারকে সহযোগিতা করতে চান। দেশের কল্যাণের জন্য সংগঠনের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে যে কোনো পরিস্থিতির দায় ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বহন করবে না। সেবামূলক সিভিল সার্ভিস তৈরিতে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ কয়েকটি কমিশনের নিকট সুস্পষ্ট দাবি জানানো হয়। সেগুলো হলো ক্যাডার যার মন্ত্রণালয় তার ডিএস পুলে কোটা বাতিল এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করা। এম্পাওয়ার্ড করার জন্য একটি সংস্কার হয়েছে। আমরা এই সংস্কার তীব্রভাবে প্রতিবাদ করছি এবং এইটার যে সমস্ত জায়গায় এই ধরনের সেলফ কন্ট্রাডিক্টরি এবং সংবিধান বিরোধী যে সকল টার্মস আছে সেগুলো প্রত্যাহার করতে হবে, আদারওয়াইজ আমরা এটা মানব না। সাপ্তাহিক ছুটির দিনে লেখক পাঠকের মিলন মেলায় জমে উঠেছে বইমেলা। দর্শনার্থীরা বলছেন বইয়ের টানেই মেলায় ছুটে আসা। তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশকদের। শনিবার মেলায় নতুন বই এসেছে 102টি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ছুটির দিন মানেই অমর 21 গ্রন্থমেলায় বাড়তি ভিড়। বইপ্রেমীরা পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটে আসেন মেলায়। শনিবার দুপুর থেকেই পাঠক দর্শনার্থীরা আসতে শুরু করেন মেলায়। বেলা গড়ানোর সাথে বাড়তে থাকে ভিড়। মেলায় আগতরা কেউ পছন্দের বইয়ের সন্ধানে ব্যস্ত, কেউ বা ঘুরে ফিরে দেখছেন। দিন শেষে এসে বইমেলাটা আড্ডা হতো আর কি, এখন আর সেটা হয় না। এখনো মাঝে মাঝে আসি আর কি বইমেলায়। সবসময় বই পড়া হয়, অনলাইন থেকেও কেনা হয়। অনেক কষ্টে একটা দিন বের করে আমরা সবাই ঘুরতে আসছি। বই কিনবো, ঘুরবো, মজা করবো। দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের।
বছরের ছুটির দিনগুলিতে কাস্টমারের চাপ বেশি থাকে। দর্শনার্থী আজকে অনেক আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন সাড়া পায় নাই। আর লেখকরা জানান পাঠকদের আগ্রহই তাদের নতুন বই লেখার অনুপ্রেরণা। আমরা যত পাই, যেটাই পাই, তার পরবর্তীতে আমাদের যে আরেকটা তৃষ্ণা জাগ্রত হয়, সেটা থেকেই আমার এই কাব্য। তো বইমেলা যারা আসেন আমার মনে হয় তারা বই আসলে পছন্দই করেন, সেজন্যই আসেন। এদিন বইমেলায় নতুন বই আসে 102টি, যার মধ্যে রয়েছে লেখক রেহানা আকবর শিলার বই ত্রয়ী। তো পরিবারের সদস্যদের বিভিন্ন যাপিত জীবনের বিভিন্ন খুনসুটি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী স্বৈরাচারী সরকার কৃষকের টাকা লুট করে বিদেশে পালিয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বিনামূল্যে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা করা হবে। এখনও জনগণের জানমালের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট মাঠে ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে একথা বলেন তিনি। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন, স্বাধীনতার পর যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। তারা বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুস্থ সংস্কৃতি বিকাশে রাজধানীতে আয়োজিত হলো ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে এনটিভির সমসাময়িক বিষয়ভিত্তিক টকশো সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম উপস্থাপক, অভিনেতা ও গণমাধ্যম কর্মী পাভেল ইসলাম সেরা উপস্থাপকের পুরস্কার পান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট কবি, সাংবাদিক হাসান হাফিজ। আজীবন সম্মাননা প্রদান করা অভিনেত্রী আনোয়ারা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ও অভিনেতা শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চনাটক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত হলো অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এসএবি এলাকায় নিভানন কন্ডোতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী আফরোজা কল্যাণ। স্কুলের কোমলমতি শিশুরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসবে আর্চারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে আজ। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিকেএসপি। 3টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছে বিকেএসপির আর্চাররা। 2টি স্বর্ণ ও 1টি রৌপ্য সহ মোট 3টি পদক জিতে দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা, আর তৃতীয় হয়েছে ফরিদপুর জেলা। মোট 8টি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। 8টি দলের পুরুষ ও নারী মিলে মোট 59 জন আর্চার অংশ নেয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায়। দিনব্যাপী নানা আয়োজনে আর্চারি প্রতিযোগিতা ছাড়াও ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ক্রীড়াবিদদের আঁতুড়ঘর বিকেএসপিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি আয়োজিত সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী। মিলনমেলায় উপস্থিত হয়েছিলেন প্রতিষ্ঠানটির ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনের সাবেক ছাত্রছাত্রীরা। ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাকের মতো ক্রীড়া ব্যক্তিত্বরাও। সাভার থেকে জাহিদুর রহমানের পাঠানো তথ্যে জানাচ্ছেন নিলয় মজুমদার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা খেলোয়াড়দের আঁতুড়ঘর বিকেএসপি। কেউ কেউ শীর্ষ পর্যায়ে সাফল্য পেলেও অনেকেই পরবর্তীতে যুক্ত হন অন্য পেশায়। ফলে পেশাগত কারণে অনেকের মধ্যে তৈরি হয় দূরত্ব। বিকেএসপিতে পড়ুয়া বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের আবারও একত্র আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপির সভাপতি ইমতিয়াজ করিম শুভ। আজকে আমাদের অ্যালামনাইয়ের রিইউনিয়ন হলো দীর্ঘ 10 বছর পরে।
এই রিউনিয়নটা আমাদের সবার জন্য খুব কাঙ্ক্ষিত একটা রিউনিয়ন ছিল। এই পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকের মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। দীর্ঘদিন পর বিকেএসপিতে ফিরে পুরনো স্মৃতি রোমন্থন করেছেন খেলোয়াড়রা। এই যে এত বড় হয়েছি, স্টিল আমার মনে হয় যে 7-এ থাকতে যে অবস্থা যেরকম আসছিলাম ওরকম একটা জায়গাতে ফিরে চলে যাই। কারণ অনেক বড় ভাই ছোট ভাই অনেকের সাথে দেখা, স্যার ম্যাডামদের সাথে দেখা হচ্ছে, কোচদের সাথে দেখা হচ্ছে, অনেক ডিজির সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে আমার জন্য একটা বড় প্রিভিলেজ। আগামীতে এরকম আরও উদ্যোগ দেখতে চান প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা দেশের প্রতিটি খেলাতেই যেন আরও বেশি সাফল্য অর্জন করেন শিক্ষার্থীরা। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।